আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, একটি রাষ্ট্র এবং একটি সরকার যে সুন্দরভাবে চলবে বা চলছে, এ সরকার পূর্ণ মেয়াদে চলতে পারবে বা এই সরকারের যারা কর্মকর্তা তাদের উপর জনগণ বিশ্বাস এবং আস্থা স্থাপন করতে পারবে। এর কতগুলো লক্ষণ আছে। অবাক করার ব্যাপার হলো যে গত ৪ মাসে এই সরকারের মধ্যে এমন কোনো লক্ষণ দেখা যায়নি যার কারণে মনে হতে পারে যে এই সরকার একটি দীর্ঘমেয়াদের সরকার, এই সরকার একটি স্থিতিশীল সরকার, এই সরকার একটি জনপ্রিয় সরকার এবং এই সরকার একটি যোগ্য সরকার। আমি এখনো পর্যন্ত তাদেরকে অযোগ্য বলছি না, এখনো পর্যন্ত বলছি না যে এই সরকার টিকবে না, কোনো কিছু বলছি না। কিন্তু বিষয়টা হলো যে আপনি এই সরকার যোগ্যতম আছে বা এই সরকার টিকে যাবে, এরকম দৃঢ়তা, এরকম মনোবল, এরকম তথ্য উপাত্ত প্রমাণ কি আপনার কাছে আছে? আপনি যদি চারিদিকে তাকান তাহলে দেখতে পাবেন যে সব কিছুতে লড়র বড়র। আচ্ছা, লড়র ভড়র শব্দটা কি? এটা চট্টগ্রামের একটা আঞ্চলিক ভাষা সম্ভবত। এর কারণ হলো এই শব্দটি আমি বা আপনারা বা আমরা সবাই শুনেছি সর্বপ্রথম ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখ থেকে। তিনি একেবারে তার প্রথম সাক্ষাৎকারে তিনি বললেন, ক্ষমতা গ্রহণ করার সঙ্গে সঙ্গে যে সব কিছু তো লড়র বড়র হয়ে আছে। লড়র ভড়র বলতে আসলে কী বোঝায়? যদি ইউনূস সাহেবের পরবর্তী কর্মকাণ্ড দেখেন তাহলে দেখবেন যে নেগেটিভের সঙ্গে পজিটিভ, পজিটিভের সঙ্গে নেগেটিভ, উত্তরের সঙ্গে পশ্চিম, পশ্চিমের সঙ্গে উত্তর। মানে সাধারণত কী হয়, উত্তর দক্ষিণ এ দুটোর কানেক্টিভিটি করা যায়, পূর্ব পশ্চিমের কানেক্টিভিটি করা যায় এবং পূর্ব পশ্চিমে একটা সুতো টানিয়ে দেন, উত্তর দক্ষিণে একটা সুতো টানিয়ে দেন, দেখবেন যে সেখানে একটা এক্স হয়ে গেছে, একটা ক্রস হয়ে গেছে, সেখানে 4টি কোণ তৈরি হয়ে গেছে, 4টি রাস্তা তৈরি হয়ে গেছে। কিন্তু আপনি যদি পূর্ব পশ্চিমের পরিবর্তে উত্তর দক্ষিণের পরিবর্তে অন্যভাবে সুতো টানানোর চেষ্টা করেন, তাহলে দেখবেন যে সেখানে অনেকগুলো নেট তৈরি হয়েছে, জাল তৈরি হয়ে গেছে, মৌমাছির বাসা তৈরি হয়েছে, অনেকগুলো অ্যাঙ্গেল তৈরি হয়েছে, অনেকগুলো কোণ, চতুষ্কোণ, রম্বস তৈরি হয়েছে। না বর্গক্ষেত্র, না ত্রিভুজ, না চতুর্ভুজ। তো সেই দিক থেকে প্রতিটি কাজেরই একটা সীমা আছে, নিয়ম আছে। এই সরকার এই গত 4 মাসে যা কিছু করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য যদি আপনি দেখেন দৃশ্যমান যেগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, তারেক রহমান সাহেব সিলেটে গেলেন, সবাই থেকে দুলাভাই ডাকলো। তিনি গেলেন, শ্বশুরবাড়িতে গেলেন, স্ত্রীর মাথার উপর ছাতা তুললেন। তিনি কক্সবাজারে গেলেন, তার স্ত্রী সেখানে গিয়ে একটা বইতে স্বাক্ষর করলেন এবং তিনি সেটা দেখলেন, ভাইরাল হয়ে গেল। সবাই বলছেন আহা হা কি সুন্দর, দেখুন জুবাইদুর রহমান পরিদর্শন বইতে স্বাক্ষর করছেন ডুলারি হাজারি পার্কে, আর সেটা মুগ্ধতা নিয়ে প্রধানমন্ত্রী দেখছেন। এগুলো হলো খবর। তারপর খবর কি, তারেক রহমান সাহেব তার স্ত্রী কন্যাদেরকে নিয়ে সিনেমা দেখতে যাচ্ছেন, মঞ্চ নাটক দেখতে যাচ্ছেন, খবর। এরপরে খবর কি, জাইমুর রহমান ব্যারিস্টারি পাশ করার পরে সুপ্রিম কোর্টের যে এমসিকিউ পরীক্ষা রয়েছে উকিল হওয়ার জন্য, অ্যাডভোকেট হওয়ার জন্য, সেখানে তিনি পাশ করেছেন। তিনি বাংলাদেশের যে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বিকেএসপি, সেখানে গেছেন, তরুণ তরুণীদের সঙ্গে খেলতে গিয়ে বাম পা দিয়ে গোল করেছেন। এবং এটা হলো যে আমিনুল ইসলাম যে মন্ত্রী, তিনি একবার বলেছিলেন যে জাইমা রহমান চেলসিতে খেলেছেন, ইংল্যান্ডের একজন বিখ্যাত ফুটবল ক্লাব। তখন লোকজন ঠাট্টা এবং মস্কারা করেছে। এটা প্রমাণ করার জন্য সরকারের প্রত্যেকটা ব্যক্তি যে তিনি যে আসলে ফুটবল খেলতে পারেন এটা প্রমাণ করার জন্য তাকে বিকেএসপিতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেটাকে ভাইরাল করা হয়েছে। এই রকম কাজ এবং কর্ম ছাড়া আপনি দেখান তো যে ইজ দেয়ার এনি বিগ ডিল? শুধুমাত্র পদ্মা ব্যারাজের ব্যাপারে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এটা ছাড়া। কিন্তু সেই পদ্মা ব্যারাজে নির্ভর করবে ভারতের সঙ্গে আপনার সম্পর্ক,
আপনি পদ্মার ব্যারেজের উজানে যে ফারাক্কা ব্যারেজ রয়েছে সেখান থেকে কি পরিমাণ পানি পাচ্ছেন তার উপর। কাজেই ওটা ওখানে ধামাচাপা পড়ে আছে। বড় বড় সব কথাবার্তা, আরেকটি পদ্মা সেতু, আরেকটি যমুনা সেতু, আরও দুটো পদ্মা সেতু, আরও দুটো যমুনা সেতু, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা বলা হচ্ছে। বলা হচ্ছে ঢাকা চিটাগাং হাইওয়ে, এটা শুধু হাইওয়ে না, এটাকে আরও বড় করা হবে, 8 লেন করা হবে। আর এর বাইরে এক্সপ্রেসওয়ে করা হবে, একদম ঢাকা থেকে চট্টগ্রাম ডাইরেক্ট এক্সপ্রেসওয়ে করা হবে। তারপর ঢাকা চট্টগ্রামে যে আগের মনোরেল ছিল বা হাই স্পিড বুলেট ট্রেন ছিল সেটা চালু করা হবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে। কিন্তু সত্যিকার অর্থে জনতুষ্টিমূলক যে কর্মকাণ্ড, যেখানে জনগণের আসলে কল্যাণ হবে, সরকার মনে করছে ফ্যামিলি কার্ড, সরকার মনে করছে খাল কাটলে জনগণের কল্যাণ হবে, কিন্তু জনগণ সেটা মনেও করছে না এবং এটা নিয়ে সব জায়গাতেই রীতিমতো ঠাট্টা মশকরা টিটকারি এবং যেটাকে বলা হয় মকারি, এই জিনিসগুলো হচ্ছে। যে কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস পরাজিত হয়েছে। তার ১ নম্বর কাজ মানে পরাজয় ছিল আইন শৃঙ্খলার উন্নতি করতে পারেননি। সেই ধারাবাহিকতা অব্যাহত আছে। আর সেই ধারাবাহিকতার সঙ্গে যেটা রাষ্ট্রের অস্তিত্বকে নষ্ট করেছে সেটা হলো বিরোধী দলের উপরে দমন পীড়ন, বিশেষ করে আওয়ামী লীগের উপর সেটা চলমান। অতিরিক্ত জামাত এনসিপি তাদের উপর যে ধরনের নতুন করে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে, তাদের মধ্যে যেভাবে ভয় তৈরি করে দেওয়া হচ্ছে, এতে করে সরকারের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড আসলে প্রশংসা পাচ্ছে না, মুখ থুবড়ে পড়ছে এবং সরকারকে যারা সহযোগিতা করতে চায় তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এবং এগুলোকে যদি আপনি কম্বাইন করেন তাহলে বলতে পারেন যে সরকারের সমস্ত কর্মকাণ্ডে লড়র ভড়র হয়ে গেছে। আচ্ছা, আপনি বলেন তো এই মুহূর্তে ইসলামী ব্যাংক নিয়ে নাড়াচাড়া করার কী দরকার ছিল? যেটি পারবেন না সেটি কেন করতে গেলেন? ইসলামী ব্যাংক দখল করতে হবে, এস আলমদেরকে ফিরিয়ে দিতে হবে, এই ধরনের কথাবার্তা কেন আসবে? এস আলমের এজেন্ট হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কাজ করবে, এই ধরনের বদনাম দুর্নাম কেন স্বরাষ্ট্রমন্ত্রীর উপর চাপানো হবে বা এরকম সুযোগ কেন স্বরাষ্ট্রমন্ত্রী দেওয়া হবে? পার্লামেন্টে যে বসে প্রকাশ্যে যখন বলছে বিরোধী দলের লোক যদি এস আলমের গাড়িতে করে স্বরাষ্ট্রমন্ত্রী ঘুরে বেড়ান, তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে আমার 4টে গাড়ি ছিল। আরে বাবা, আপনার 4টে গাড়ি হলেও কী করে বলেন তো? ইওর ফাদার, ইওর গ্র্যান্ডফাদার ওয়াজ নেভার এ যাকে বলা হয় ওয়ার নেভার এ বিজনেসম্যান। আপনার পারিবারিক অর্থ সম্পদ এমন পর্যায়ে ছিল না, একেবারে সাধারণ একটা পরিবার থেকে আপনি এসেছেন। তো সেক্ষেত্রে এই সাধারণ থেকে অসাধারণ হতে হলে আপনাকে একটা বিজনেস যাকে বলা হয় সময় থাকতে হবে। সেই সময়টা কখন পেলেন আপনি বলেন তো? আপনি প্রথমে খালেদা জিয়ার এপিএস হলেন, একজন এপিএসের বেতন কত? টাকা পেলেন কোথায়? তারপর আপনি একজন প্রতিমন্ত্রী হলেন, প্রতিমন্ত্রীর বেতন কত? এরপর 111 হলো, 111-এর সময় আপনি ওই যে আপনি আউট অফ স্টেশন, তা আপনার জীবনের সময়টা হলো মাত্র চাকরিজীবী হিসেবে 91 থেকে 96, তারপরে মন্ত্রী হিসেবে 2001 থেকে 2006, বা আমি আমি আমার আসলে ওইরকম না, উনি একবার মানে যাকে বলা হয় যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন এবং সেই যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে চট্টগ্রামের যে মেরিন ড্রাইভটা রয়েছে ওই মেরিন ড্রাইভ তখন যোগাযোগ মন্ত্রী ছিলেন অলি আহমেদ। সেই অলি আহমেদের অধীন তিনি যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন, যেহেতু তিনি কক্সবাজারে ছিলেন এবং অলি আহমেদ বেসিক্যালি খুব রিল্যাক্স টাইপের। তো তিনি অনেক ব্যাপার আসলে এখানে তাকে হস্তক্ষেপ করতে পারতেন না এবং সেই কারণে কী হলো, আপনি দেখেন আজকের যে কক্সবাজারের যে যত হোটেল মোটেল জোন আছে, যত জমি এই সমুদ্রের তীরে দখল করা হয়েছে, ভরাট করা হয়েছে, এবং এই যে যত হোটেল মোটেল আছে কলাতলি বিচ থেকে শুরু করে একেবারে সেই আপনার যাকে বলে লাবণী পয়েন্ট থেকে শুরু করে একেবারে সেই এখন যদি আপনি ধরেন এদিকে সেই নতুন যে সাইমন বিচ রিসোর্ট হোটেল, সাইমন বিচ রিসোর্ট হোটেল
তারপরে আরেকটু সামনে গিয়ে পুরো যে জায়গাটি এবং এদিকে ওই যে কক্সবাজারের সদরের এমপি তার ৪-৫ বিঘার জায়গার উপরে একটা বাড়ি আছে, কাজল, ওনার বাড়ি, মানে ওই পুরো জায়গাটা, ওখানে ওনার বাড়ি থেকে ওই রাস্তাটা যে গেছে সেই রাস্তা থেকে একেবারে বিচ পর্যন্ত পুরো যে জায়গাটা ভরাট থেকে শুরু করে এগুলো মানে বরাদ্দ দেওয়া, যদিও পূর্ত মন্ত্রণালয় দিয়েছে, বরাদ্দ দেওয়া থেকে শুরু করে সব কিছু সালাউদ্দিন সাহেবের নির্দেশে হয়েছে, এই কথা কক্সবাজারের তেলাপোকাও জানে। আচ্ছা, এই যে তার কথা মতো এই কাজগুলো হয়েছে, বিশাল একটা এলাকা বরাদ্দ হয়েছে, ভরাট হয়েছে, সব কিছু হচ্ছে, এর মাধ্যমে যদি কিছু আয় রোজগার হয়ে থাকে, এছাড়া আর কী ব্যবসা আছে তার যে 4টা গাড়ি তিনি মেনটেন করতে পারেন? আমরাও তো 4টে গাড়ি আমার মেনটেন করার কথা কল্পনাই করতে পারি না। তো তিনি সেটা মেনটেন করেন এবং পার্লামেন্টে সেটা তিনি বলছেন। তো এই জিনিসগুলো আসলে লডর ভডর, তিনি খেই হারিয়ে ফেলেছেন, তার ইজ্জতে আঘাত লেগেছে এবং মুখ ফসকে তিনি অনেক কথাগুলো বলে ফেলছেন। তার যদি এত ব্যবসা থাকবে, তিনি তার নিজের ছেলেকে কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে নিয়ে গিয়েছিলেন ওই সময় পরিচয় করার জন্য? তার সঙ্গে খালেদা জিয়ার সম্পর্ক ছিল, ভালো কথা। তার সঙ্গে খালেদা জিয়ার যে সম্পর্ক ছিল, তার চেয়ে শেখ হাসিনার সাথে আমার সম্পর্ক কোনো অংশে কম ছিল না, কোনো অংশে কম ছিল না। আমি কোনোদিন আমার স্ত্রী, আমার সন্তানদেরকে আমি কোনোদিন গণভবনে নেইনি, কোনোদিন বঙ্গভবনে নেইনি। একটা সিঙ্গেল ছবি আমার সাথে বা আমার পরিবারের কারোর সঙ্গে শেখ রেহানা, শেখ হাসিনার নেই। এটা ব্যক্তিত্বের বিষয়, এটা পার্সোনালিটির বিষয়। তো যা হোক, এই যে সালাউদ্দিন সাহেব, অন্যান্য যারা সরকারের এই মুহূর্তে প্রভাবশালী, যেমন এখন স্বাস্থ্যমন্ত্রী খুব প্রভাবশালী হয়ে পড়েছেন, প্রচুর কথা বলছেন, অস্বাভাবিক কথাবার্তা বলছেন। এর বাইরে অন্যান্য যারা লোকজন আছেন আমার খুবই স্নেহভাজন, প্রীতিভাজন, আমি তাদের নাম উচ্চারণ করতে চাই না, কিন্তু সবাই ওভার অ্যাক্টিং করছেন। এই ওভার অ্যাক্টিংটা হচ্ছে সরকারের জন্য একটা লডর ভডর। আর সেই লডর ভডরের কারণে ইসলামী ব্যাংকে প্রবলেম হলো। সেই প্রবলেম সলভ করা গেল না, জামাতের কাছে বলতে গেলে আত্মসমর্পণ করতে হলো, সেখানকার বোর্ড ভেঙে দেওয়া হলো, নতুন করে প্রশাসক নিয়োগ করা হলো। এবং এই যে এই সময়টিতে সরকার যে লডর ভডর করলো ইসলামী ব্যাংক নিয়ে, ইসলামী ব্যাংক থেকে প্রায় 6,000 কোটি টাকা আমানত তুলে নেওয়া হলো, যেটা সামাল দেওয়ার জন্য কি সেন্ট্রাল ব্যাংক থেকে আরও 2,500 কোটি টাকা ঋণ দিতে হলো। এই দায় কি সরকারের, নাকি ইসলামী ব্যাংকের, নাকি লডর ভডরের? তো এই যে কাজ ঘটছে, এর বাইরে আপনি দেখেন মগবাজারে যে হাসপাতাল আদ্দিন, এটি নিয়ে কী লঙ্কাকাণ্ড ঘটছে। স্বাস্থ্যমন্ত্রী লাইসেন্স বাতিল করে দিয়েছেন, আবার বলছেন হাসপাতাল লাইসেন্স বাতিল করেছি, মেডিকেল কলেজের করিনি। আবার বলছেন শুধুমাত্র এই শাখাটি বন্ধ করা হয়েছে, আদ্দিনের আরও যে শাখাগুলো রয়েছে, একটি বসুন্ধরার সাথে একটা শাখা আছে, অন্যান্য এলাকাতে শাখা আছে, যশোরে তাদের একটা আরও বিশাল ব্যাপক তাদের এস্টাবলিশমেন্ট রয়েছে, সেগুলো বন্ধ করা হয়নি। আবার বলা হয়েছে আদ্দিনের এই লাইসেন্স চালু করার জন্য আমার পিছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, আমি এটা মানে টাকার কাছে বিক্রি হয়নি। আমি প্রধানমন্ত্রীকে বলেছি, প্রধানমন্ত্রী বলেছে আপনার যা ইচ্ছে তাই করেন। এই সকল কথাবার্তা অস্থিরতার লক্ষণ, এই সকল কথাবার্তা ফাটাকেষ্ট হওয়ার লক্ষণ। অনিল কাপুর যেভাবে হিন্দি সিনেমাতে নায়কের ভূমিকা পালন করেছেন, এ সকল কর্মকাণ্ড নায়ক হওয়ার অভিলাষ। এই সকল কর্মকাণ্ডের ফলে যা তৈরি হবে তা হলো কেবলই লডর ভডর। আর এ সকল কাজ যত বেশি হবে, তত বেশি পর্দার আড়ালের খেলাধুলা, চক্রান্ত এগুলো চলতে থাকবে এবং সেগুলো শুরু হয়ে গেছে আলটিমেটলি। এখন বিরোধী দল বলছে, মানে জামাত এনসিপি, তারা সরকারকে বিশ্বাস করছে না, এই সরকারকে সুযোগ দেওয়া যাবে না, এই সরকারের প্রতি তাদের বিশ্বাস আস্থা নেই। এখন সংসদের ভিতরে প্রকাশ্যে অনেক কথা হচ্ছে। জামাতের যিনি সভাপতি, তিনি প্রাণান্ত চেষ্টা করছেন, কিন্তু তার যারা তরুণ তুর্কি আছে, ডাক্তার মাসুদের মতো লোক, তাদেরকে দমানো যাচ্ছে না। এদিকে সরকারের এই বিষয়গুলো নিয়ে নতুন বিএনপি নেতা রাশেদ, গণ অধিকারের সাবেক সাধারণ সম্পাদক, তিনি ছাড়া স্ট্রংলি এবং বোল্ডলি সরকারের পক্ষ সাপোর্ট করার মতো প্রেস এবং মিডিয়াতে অন্য কোনো মানুষ নেই। কেউ সরকারকে সমর্থন করছে না, বরং যে যার মতো
সরকারের সমালোচনা করছে, কেউ এড়িয়ে যাচ্ছে, কেউ মানে বিএনপির বড় বড় নেতা তারা মুচকি হাসছে, আস্তে করে পাশ কাটিয়ে যাচ্ছে। কোনো মন্ত্রীকে ডিফেন্ড করার জন্য বিএনপির যে সকল বড় বড় নেতারা মিডিয়ার সঙ্গে যাচ্ছেন, রাজনীতি করছেন, সবাই মুখে তালা এঁটেছেন। নো টক, নাথিং, লেট দেম প্লে। এইভাবে একটার পর এক ঘটনা ঘটছে। অন্যদিকে এই যে মীর শাহ আলম, তিনি নাকি প্রধানমন্ত্রীর ক্লাসমেট বা ঘনিষ্ঠজন, আপনজন, উই ডোন্ট নো। তিনি একসময় ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন শুনেছি, তারপর উপজেলা চেয়ারম্যান হয়েছেন, সেখান থেকে সরাসরি মন্ত্রী, এখন সবচেয়ে বড় মন্ত্রণালয়ের হর্তাকর্তা। তার কথা, কর্মকাণ্ড, মেকআপ, গেট আপ, ড্রেস, কণ্ঠস্বর সব মিলিয়ে সরকারকে লড়র ভড়র করে দিচ্ছে, কর্মকাণ্ডকে লড়র ভড়র করে দিচ্ছে। কিন্তু এটাকে যে টেনে ধরবে বা একে যে হুইপিং করবে, এরকম কোনো নেতৃত্ব, এরকম কোনো ব্যক্তিত্ব সরকারের মধ্যে দেখা যাচ্ছে না। আর যখন এরকম কোনো ঘটনা ঘটতে থাকে, তখনই কি করে, আপনি যেখানে দেখবেন অন্ধকার আছে সেখানে ভূত, বেজি, সাপ এসব ঢুকতে থাকে। আবার রাতের আধারে, চারিদিকে আধার, আধারের মধ্যে আপনি আলো জ্বালানোর চেষ্টা করেন, সমস্ত ইনসেক্ট, পোকাগুলো সেই আলোকে কেন্দ্র করে আবর্তিত হতে থাকে। তো কাজেই অনেক দুর্বলতার মধ্যে, সরকারের অনেক দুর্বলতার মধ্যে একজন যদি জেলে মানে জ্বলে ওঠে, সালাউদ্দিন সাহেবের মতো কেউ, তারপর মীর শাহ আলমের মতো কেউ, তখন তাকে কেন্দ্র করে অসংখ্য ইনসেক্ট, পোকামাকড়, কীট পতঙ্গ আসে, আত্মাহুতি দেয়, পরিবেশ নষ্ট করে, সব জিনিসগুলো লডর ভডর করে দেয়। আবার সবাই যদি যার যার মতো মুখ বন্ধ করে ফেলে, কথা বলা বন্ধ করে ফেলে, তাহলে সেখানে একটা নিশ্চিম নীরবতা চলে আসে, অন্ধকার চলে আসে। আর সেই অন্ধকারের মধ্যে সাপ, ব্যাং, বেজি, ভূত সব কিছু ঢুকতে থাকে। আর এতে করে আর যাই হোক না কেন, সরকারের কর্মকাণ্ডে গতি আসে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।